গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি। লেখিকা মারিয়ামি ছদ্মনাম। পর্ব সংখ্যা 11। দরজায় করাঘাতের আঘাতে নিজেকে স্থির করে নিই। চোখ মুখ ভালো করে মুছে দরজা খুলে দিই। দরজা খুলতেই প্রিয়ক ভিতরে এসে ডোর লক করে দেয়। তারপর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তার হৃদস্পন্দনের তীব্র আওয়াজ আমার হৃদয়ে ঝড় তুলছিল। বুঝতে বাকি নেই মানুষটার জন্য নিজের মনের মাঝে সুপ্ত অনুভূতি সৃষ্টি হচ্ছে। কথায় আছে, সৃষ্টিকর্তা বিয়ে নামক সম্পর্কে নিজে থেকে বরকত ঢেলে দেন। দুটি মানুষকে অদৃশ্য এক মায়ায় বেঁধে দেন। ফলে না চাইতেও একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, যা হয়তো আমাদের মাঝে হচ্ছিল। কিন্তু এই মায়ার বাঁধন কি চিরস্থায়ী হবে? কিছু সময় পার হতেই প্রিয়ক আমাকে ধাক্কা মেরে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রেগে গিয়ে বলল, কেন করলি এমন প্রিয়? কেন পিছিয়ে গেলি? কেন বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে? কারণ আমি আবিরকে ভালোবাসি, তোমাকে না। আমার কথায় থমকে যায় প্রিয়ক। হয়তো বিশ্বাস হয় না আমার কথা। সে বলল, মিথ্যা বলছিস তুই। এমন হলে কাল ওসব কী ছিল? আমি প্রিয়ককে রাগী গলায় বললাম, ভুল ছিল, ভুল। আবেগ ছিল আমার। তোমার কথার মায়াজালে পড়ে আবেগে ভেসে গিয়েছিলাম, আর কিছু না। আর তুমি আমার সাথে যা করেছো, তারপর ভাবলে কি করে তোমার সাথে থাকবো আমি? আমার উত্তরে আরও রেগে যায় প্রিয়ক। আমার সামনে এসে আমার কাঁধ ঝাঁকিয়ে রেগে বলল, যদি নাই থাকবি তাহলে কাল কেন কাছে আসতে দিয়েছিলি? কেন গিয়েছিলি আমার সাথে? কেন বলেছিলি থাকবি আমার সাথে? কেন বলেছিলি ডিভোর্স চাস না তুই? বল, কেন করলি? বললাম তো, আবেগ ছিল আমার। আর 2 বছর আগে তুমি যেমন আমার বিশ্বাস ভেঙেছিলে, আমিও তাই করেছি, আর কিছু না। আমার কথায় প্রিয়ক স্তব্ধ হয়ে যায়। শব্দ যেন তার কণ্ঠনালীতে আটকে যায়। করুণ কণ্ঠে বলল, প্রতিশোধ নিলি? মনে করো তাই? আমার কথায় নিজের মাথা ধরে বেডে বসে পড়ে প্রিয়ক। আমি আগের মতোই দাঁড়িয়ে থাকি। আশেপাশে তাকিয়ে নিজের রাগ সংবরণ করতে চাইল প্রিয়ক। তারপর কিছু একটা ভেবে হুট করে উঠে আমাকে ধরে বলে, মামি, মামি তোকে এসব বলতে বলেছে তাই না? এখানে আসার পর শুধু মামি তোর সাথে কথা বলেছে, আর কেউ একা কথা বলেনি। তোকে মামি কিছু বলেছে তাই না রে? আমি শুধু অবাক চোখে তাকিয়ে আছি মানুষটার দিকে। এত কিছু বলার পরও মানুষটা কিভাবে এত কথা বলতে পারে? কিভাবে আমাকে বিশ্বাস করতে পারে? কেন তার মনে হচ্ছে আমাকে জোর করা হচ্ছে? ভালোবাসলে কি এমনটা হয়? কোনোটার উত্তর নেই আমার কাছে। তবে মনে হলো মন বলছে হ্যাঁ, হয়। আমি আগের মতো করে বললাম, এত কিছু জানি না, শুধু এতটুকু জেনে রাখো, আমি যেতে পারবো না তোমার সাথে। প্রিয়ক শুধু অবাক চোখে চেয়ে থাকে। হয়তো এই প্রিয়তা তার অচেনা, তার সেই ছোট পুতুলটা নয়, বরং অন্য কেউ। প্রিয়ক তখন আমার চোখে চোখ রেখে বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি প্রিয়তা, সত্যি কি তুই ডিভোর্স চাস? চাস আমাদের সম্পর্ক ভেঙে ফেলতে? আর হ্যাঁ, সত্যিটাই বলবি, মিথ্যে না। নয়তো এরপর যা হবে তার জন্য তুই দায়ী থাকবি। আমি কি বলবো বুঝতে পারলাম না। কথা যেন সব হারিয়ে ফেলেছি। কণ্ঠস্বর যেন বসে গিয়েছে। সে কোনরূপ শব্দ করতে নারাজ। তাকে কিছু বলতে পারছিলাম না। নীরবে চোখ নামিয়ে নিয়ে আমি কয়েক ফোঁটা নোনা তরল গড়িয়ে পড়ে মাটিতে। প্রিয়ক আমার জবাবে না পেয়ে আমাকে তার বুকের মাঝে ভরে নেয়। মাথায় আলতো হাত রেখে বলে, থাক, আর কিছু বলতে হবে না, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি এবারও কিছু বলতে পারলাম না। প্রিয়ক একটু থেমে আবার বলল, তুই এখন আমার স্ত্রী। আমি না চাইলে তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না। তবে হ্যাঁ, তোর এই মুখে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিস, এই কথাটা যেন আর উচ্চারিত না হয়, নয়তো জানে মেরে ফেলবো এবার। হয় তোকে, না হয় নিজেকে। প্রিয়কে এবারের কথায় ওকে শক্ত করে ধরে রাখলাম। কত সময় কেটে গেছে তা জানা নেই আমার। মা, পৃথিবীতে এক টুকরো স্বর্গের নাম মা। মা তো সেই, যে 10 মাস একটা প্রাণকে নিজের অস্তিত্বে ধারণ করে অসহনীয় কষ্ট সহ্য করে পৃথিবীতে একটা নতুন জীবন নিয়ে আসে। কতগুলো মুখের হাসির কারণ হয় একজন মা। সে মা যখন কষ্ট পায় তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়, যেমনটা এখন আমার মনে হচ্ছে। আমি আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি। সেই মায়ের দেওয়া কসমের কাছে দায়বদ্ধ আমি। আমি প্রিয়কের মুখে আমাকে ওর সাথে যাওয়ার কথা শুনে রাগের সাথে কষ্ট পায়। তার বুঝতে অসুবিধা হয় না যে প্রিয়ক যা বলেছে সত্যি বলেছে। আমি যেতে চেয়েছি তার সাথে। আর আমি যখন আমাকে নিতে রুমে আসে, মায়ের চোখে কাঠিন্যতা দেখে আমি যা এর আগে আমার প্রতি কখনোই দেখিনি আমি। আমি এসে আমার গালে খুব জোরে একটা চড় বসায়। এতটা বেহায়া কবে হলি তুই? আমাদের কাউকে কিছু না বলে প্রিয়কের সাথে ওর ফ্ল্যাটে চলে গেলি। একটা রাত পর করে এলি ওখানে। এখন আবার একসাথে এসে বলছিস আমরা রাজি না হলে দেশ ছেড়ে চলে যাবি। কিছুদিন আগেও যার নামে নালিশের ঝুলি খুলে বলতিস
যাকে সব থেকে বেশি ঘৃণা করতিস, আজ তার জন্য আমাদের ছেড়ে চলে যেতে চাস? আমি আম্মিকে বিছানায় বসিয়ে বলি, আম্মি তুমি শান্ত হও প্লিজ। প্রিয়কর ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত ও। আমার কথায় ও সব সত্যি সবাইকে জানিয়েছে। তারপরও কি করে ক্ষমা না করি? আর আমার কোনো ক্ষতি করবে না তো? তা যেমন আমি জানি তেমনি তুমিও জানো আম্মি। প্লিজ ক্ষমা করে দাও প্রিয়কে। বাহ, এক রাতে এতটা উন্নতি! আমার মেয়ে এখন আমাকে বোঝাচ্ছে। তুই শুনে রাখ, তোর বাবা কখনোই মানবে না ওকে। তারপর যদি ওর সাথে যেতে চাস তাহলে আর কখনোই ওর এই মাকে দেখবি না তুই। আমি এসব কি বলছো? যা বলছি ঠিক বলছি। আমি চাই না তুই প্রিয়কে কাছে যাস। তাহলে বিয়েটা কেন হতে দিয়েছিলে আম্মি? সবটা তো তুমি জানতে, বিশ্বাসও করেছিলে আমার কথা। তাহলে কেন সেদিন বাধা দাওনি? এবার আমার কথায় আম্মি চুপ হয়ে যায়, তবে তা কিছু সময়ের জন্য। তারপর আমার হাত তারপর মাথায় রেখে বলে, তোকে আমার কসম দিলাম, বাইরে যেয়ে সবাইকে এটাই বলবি তুই ডিভোর্স চাস, নয়তো আমার মরা মুখ দেখবি। আম্মি চিৎকার করবি না। আমি চাই না তুই নিজের অস্তিত্ব হারাস, নিজেকে সস্তা বানিয়ে ফেলিস। আজ তোর প্রিয়কের সাথে যাওয়ার মানে এটাই, ওর সকল অন্যায় অবজ্ঞা করা, যা তুই করতে পারবি না। ওর তোকে পেতে হলে ঠিক ততটাই কষ্ট করতে হবে যতটা তুই পেয়েছিস, আর কষ্টটা তোদের ডিভোর্স থেকেই হবে। বলে আম্মি আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। আমার আর কোনো কথা শোনে না। আসার আগে আবারও তার কসমের কথা স্মরণ করিয়ে দেয়। অসহায় চোখে তাকিয়ে থাকি আমি। সবার সামনে প্রিয়কের সাথে ডিভোর্স চাই বলা ছাড়া আম্মি আমার কাছে আর কোনো উপায় রাখেনি। প্রিয়কের বুকের মাঝারে থেকেই ঢুকে কেঁদে উঠলাম আমি। আজ আমার ছোট পুতুলটার জন্মদিন। পুতুলটা যে আজ কতটা আনন্দিত তা বলার বাহিরে। পাগলিটা অল্পতেই অনেক বেশি খুশি হয়। সামান্য কেক দেখে যে এতটা উচ্ছ্বাস প্রকাশ করে তার জন্য আর কি চাই। পুতুলটা আজ আরও 1 বছর বড় হয়ে গেল। হে প্রজাপতি, তুই কি উইশ করেছিস আমার পুতুলটাকে? না করলে করে দে। রাগ করবে কিন্তু। আচ্ছা বাদ দে, তোর হয়ে না হয় আমি করে দেবো। জানিস প্রজাপতি, মেয়েটা বড্ড অবুঝ, বুঝতে চায় না আমার ভালোবাসাটা। কবে বুঝবে বলতো? জানিস আজ পাগলিটা মিষ্টি রঙের গাউন পরেছিল। এই রঙটা ওকে এতটা মানাবে তা ভাবতেই পারিনি। আগে জানলে মিষ্টি রঙে মুড়িয়ে রাখতাম পাগলিটিকে। এত মিষ্টি কেন মেয়েটা? দেখলেই মনে হয় টুপ করে খেয়ে ফেলে। আজ 1 মাস হলো প্রিয়ক বাংলাদেশে নেই। প্রিয়কের ডায়েরির একটি পাতার অংশ এটি। মানুষটার ভালোবাসা কতটা ছিল তা বুঝতে বড্ড দেরি করে ফেলেছি। প্রিয়ক বাইরে চলে যাওয়ার পূর্বে খুব সাবধানে তার ডায়েরিটা আমি রেখে দিই। মূলত সেই রাতেই রেখেছিলাম আমার কাছে, যে রাতে তার বউ হয়ে গিয়েছিলাম তারই ফ্ল্যাটে। তবে তা লুকিয়ে আমাকে নিয়ে লেখা তার গল্পটা জানার ইচ্ছে ছিল খুব। হয়তো সে জানতে পারেনি যখনই মন খারাপ থাকে ডায়েরি পড়তে ভালো লাগে আমার। নিমিষে মনটা ভালো হয়ে যায়। অনেক কিছু জেনেছি আমার সম্পর্কে, যা আমি নিজেও জানি না। একটা এতটা নিখুঁতভাবে কী করে দেখতে মানুষটা আমাকে। ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ আগে। হল রুমের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি মনি, হাসি আর তন্নির জন্য। ওরা ক্যান্টিনে গিয়েছে আবার খেতে। আমার ভালো না লাগায় যাইনি আমি। প্রায় 15 মিনিট পর হয়ে যাওয়ার পরও ওদের না আসার সামনে যেতে চাই আমি, কিন্তু তখনই সামনে এসে বাধা দেয় আবির। আমার পথ আগলে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? ক্যান্টিনের দিকে। খাবা কিছু? চলো আমি নিয়ে যাচ্ছি। আমি একাই যেতে পারবো, তোমার যাওয়ার দরকার নেই। আর আমি কিছু খাবো না। তাহলে আমার সাথে চলো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। আমি আবিরকে বাধা দিয়ে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না আবির। তবুও আবির আমার হাত ধরে টান দিয়ে বলল, আরে চলো তো। আবির আমার হাত ছাড়ো। অনেকটা রেগে গিয়ে বলি আমি, এসব হাত ধরাধরি কোনো কালেই পছন্দ নয় আমার। তবে প্রিয়ক চলে যাওয়ার পর থেকে আবির আজকাল একটু বেশি কাছে আসার চেষ্টা করে। বেশ কয়েকবার মানা করা সত্ত্বেও শোনেনি। তবে ইদানিং আমার প্রতি আবিরের কেয়ার বেড়েছে। আমার সামান্য সমস্যার কথা শুনলেই হয়েছে, নাওয়া খাওয়া বাদ দিয়ে যেন আমার পিছনেই পড়ে থাকে। বন্ধুদের সাথে আড্ডাও কমে এসেছে তার। আমাকে বেশি সময় দেওয়ার চেষ্টা করে। তবু এসব অযথা মেলামেশা আমার পছন্দ নয়। আমার জোরে আওয়াজে আশেপাশে বেশ কয়েকজন কিছু পলকের জন্য চেয়ে থাকে আমাদের দিকে। ততক্ষণে হাসি ওরাও চলে এসেছে। হাসি এসেই বলল, কী হয়েছে প্রিয়, রেগে আছিস কেন? ততক্ষণে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল, সরি প্রিয়তা, প্লিজ রাগ করো না। আমি রাগী কণ্ঠে হাসিকে বললাম, কিছু হয়নি, চল তোরা। বলে ওদের নিয়ে বেরিয়ে এলাম। পিছনে ফিরে তাকানোর ইচ্ছে ছিল না আমার,
ক্যাম্পাস থেকে বাইরে আসার সময় হাসি ওর বিভিন্ন উদ্ভট কথায় আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা করলো। রিয়ন আজ আসেনি। দুদিন আগে খেলতে গিয়ে বাজেভাবে ব্যথা পেয়েছে, যার ফলস্বরূপ বেড রেস্ট নিতে বলা হয়েছে ওকে। সবাই মিলে ঠিক করা হলো ওকে একবার দেখে তারপর যে যার বাড়ি ফিরবো। বাইরে বেরিয়ে তন্নি বলল, আর কতদিন এভাবে থাকবি? যতদিন না তাকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিতে পারি ততদিন। তন্নি আবারও বলল, ফোন রিসিভ করেছিল? আমি ক্লান্ত গলায় বললাম, না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সবার ভিতর থেকে। চলবে।